Sniper. বিরতি থেকে ফিরে আরো একবার স্বাগত। পাহাড় ও সমতলে নারীর ভূমি অধিকার বিষয়ক আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে বক্তারা আছেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই ইয়েনদের কাছ থেকে, যেটা আপনি বলছিলেন যে যদি আপনাদের নিজস্ব যে স্বশাসন ব্যবস্থার কথা বলছেন, প্রথাগত আইনের কথা বলছেন, সেই প্রথাগত আইনকে আরো যদি যুগোপযোগী এবং কার্যকর করতে চায়, কি কি উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আচ্ছা, এক্ষেত্রে আমাদের চাকমা সার্কেলের কথা যদি আমরা বলি, আমরা বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছি এবং আমরা আশা করি যে মং সার্কেল এবং বোমাং সার্কেলও সেই উদ্যোগগুলো নিবেন ভবিষ্যতে। প্রথম একটি কথা হচ্ছে প্রথা কিভাবে করে পরিবর্তন করা যায়, সেটাতে একটু আগেই বললাম যে সেটি সমাজের মধ্য থেকেই, সমাজের মানুষের কনসাস থেকে উঠে আসতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস রেইজিং এর কাজটা করতে পারি। কিন্তু আরেকটি যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের প্রথাগত প্রতিষ্ঠানে যে নেতারা আছেন সেখানে নারীর রিপ্রেজেন্টেশন আছে কি নেই। আমাদের চাকমা সার্কেলে ১,৫০০ কারবারি আছেন, সেখানে একজন নারী কারবারিও ছিলেন না। তো নারী রিপ্রেজেন্টেশন বা নারীর নেতৃত্ব না থাকার কারণে যেটি হয় যে কোনো বিচারের ক্ষেত্রে নারীর যে মতামত এবং নারীর যে দৃষ্টিভঙ্গি সেগুলো কিন্তু উঠে আসে না। তো সেই ক্ষেত্রে নারীর ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় প্রতিবন্ধকতা বলে আমরা মনে করি। তার মানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণটাকে নিশ্চিত করার জন্য, হ্যাঁ। এবং সেই জন্য আমরা যেটা করছি যে আমাদের চাকমা সার্কেলে আমরা নারী কারবারি নিয়োগ দিচ্ছি, মং সার্কেলও নিয়োগ দেওয়া শুরু করেছেন। তো এখন এই কয়েকজন নারী নেত্রী যখন প্রথাগত প্রতিষ্ঠানে জায়গা করে নিয়েছেন এবং তাদেরকে অন্যরা দেখছে, তখন কিন্তু এই ধারণাটা আস্তে আস্তে করে গ্রো করবে আমাদের সোসাইটির মধ্যে যে নারীদের পক্ষেও নেতৃত্ব দেওয়া সম্ভব এবং ট্রেডিশনকে, প্রথাকে বাঁচিয়ে রাখার জন্য নারীরাও নেতৃত্ব দিতে পারেন। এই চর্চাটা আপনারা শুরু করছেন কারবারি পর্যায় থেকে। যখন এই ধরনের নারী নেতৃত্ব তৈরি হবে তখন নিজেরাই এটা পাল্টে দেওয়ার একটা প্রবণতাটা তৈরি হবে। এক্ষেত্রে নারী মানবাধিকার কর্মী যারা আছেন তাদেরও অনেক বড় একটা ভূমিকা আছে। আমরা একটু উষাদের কাছ থেকে জানতে চাই যে পাহাড়ের কথা যখন বলা হয়, বিশেষ করে আদিবাসীদের জন্য আমরা দেখি বেসরকারি সংগঠনগুলো সরকারেরও বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেশ উন্নয়ন কর্মকাণ্ড জোরে সোরেই দেখতে পাই। এর আসলে প্রভাবটা কিরকম পড়েছে, বিশেষ করে নারীর ভূমি অধিকার কিংবা সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে? আমরা যদি পার্বত্য চট্টগ্রামের দিকে তাকাই, যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা হচ্ছে এখন বুমিং ইন্ডাস্ট্রি এবং প্রতিনিয়ত ওখানে চলছে। পাশাপাশি আরো অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে যেগুলোরও অ্যাডভার্স ইম্প্যাক্ট আছে। কিন্তু আমার মনে হয় সরাসরি আমি যদি জাস্ট একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমার মনে হয় বাকিগুলোও কিছুটা বোঝা যাবে আর কি। এমন একটা ধারণা আমাদের মধ্যে মানে প্রচলিত আছে পুরো বাংলাদেশ জুড়েই, কিংবা এটা হয়তো পুরো বিশ্ব জুড়েই, যে ডেভেলপমেন্ট ট্যুরিজম বলে যেটা আমরা বুঝি এখন, তার মানে হচ্ছে ট্যুরিজম হবে, ওই এলাকার হচ্ছে ডেভেলপমেন্ট হবে, তার মানে ওই এলাকার মানুষজনের উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে। কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা দেখি, এই ডেভেলপমেন্ট, ওই এলাকার ডেভেলপমেন্ট আসলে মিথ ছাড়া সেই অর্থে তেমন কিছু না। এটা বলার পেছনে যদি আমি জাস্ট সাজেকের উদাহরণটা দিই, কারণ সাজেকে বিশাল জায়গা দখল করে ওখানে কিন্তু অনেক ভূমি উচ্ছেদ হয়েছে, অনেক গ্রাম আপনারা জানেন। এবং আমাদের আদিবাসীদের ট্রেডিশনাল ইকোনমি যদি দেখেন এবং বসবাসের জীবিকার ধরন যদি দেখেন, এটা অনেক বেশি সাবসিস্টেন্স বেসড। তার মানে হচ্ছে সংগ্রহ করা থেকে, ল্যান্ড থেকে, ভূমি থেকে, এই টাইপের জিনিসগুলো বেশি। এখন তার জীবিকা, যেটা মূল জীবিকা ছিল, সেটা হচ্ছে ল্যান্ড নির্ভর, ভূমি নির্ভর। ভূমি যদি না থাকে, ভূমি থেকে সে যদি উচ্ছেদ হয়ে যায়, তাহলে এখানে যেটা হচ্ছে, সে তার ইকোনমির, তার প্রধান জীবিকাটা সে কিন্তু হারাচ্ছে। এবং প্রধান জীবিকাটা হারিয়ে ফেলার পরে তার অন্যান্য যে ট্রেডিশনাল স্কিলগুলো থাকে, সেটা হচ্ছে একটা কাপড় বোনা, আর একটা হচ্ছে আমাদের পূজা পার্বণে আমরা মদ তৈরি করি। এখন এই দুইটার মাঝখানে সে কোন প্রফেশনটা বেছে নিবে? একটা প্রফেশন কাপড় বোনা, এটাতে খুব একটা লাভ আসে না। আর মদ তৈরিটা করার মধ্যে আমরা জানি যে এটা আমাদের সোসাইটির ভেতরেও এবং বাইরের সোসাইটি থেকেও বিভিন্ন ধরনের নেগেটিভ চাপ এটার মধ্যে আছে, কনোটেশন আছে, যে এটা খুব বাজে একটা জিনিস।
তো এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে সাজেক এলাকায় আপনারা যদি এখন একটা সরেজমিনে যাওয়া হয়, ওখানে গিয়ে দেখা যাবে যে ফোর্স প্রস্টিটিউশনের ঘটনা প্রচুর ঘটতেছে। ফোর্স প্রস্টিটিউশন আমি যদি আবার ঠিক করে বলি, এবং আমরা সিডোতে এএলআরডি থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে ওখানেও ওটার কিন্তু ভালো একটা ইয়ে ছিল। যে তাহলে আমরা যদি জাস্ট এইভাবে দেখি যে ডেভেলপমেন্ট ট্যুরিজম বলতে যেটা বোঝাচ্ছি, ওটা নারীকে কিন্তু মানে 2-3 ভাগে হচ্ছে আরো মার্জিনালাইজ করছে, আরো নাজুক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা মনি আপা, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। প্রথমে হলো আসলে এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি, নারীর ভূমি অধিকার, এই সময়টাতে দাঁড়িয়ে এরকম একটি বিষয় নিয়ে কথা বলার প্রয়োজনীয়তাটা কেন হলো প্রথমত, আর দ্বিতীয় হচ্ছে এই আলোচনার প্রেক্ষিতে আসলে আমাদের কি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক যে পলিসি ফ্রেমওয়ার্ক আছে সেটি কি আমাদের এই বিষয়গুলোকে সমর্থন করে কিনা? খুব ভালো একটি প্রশ্ন। সেটা আপনি যেটা বললেন যে প্রয়োজনীয়তা কেন হচ্ছে, প্রয়োজনীয়তা অ্যাকচুয়ালি আগেও ছিল, দাবি আগেও ছিল। এটি বিভিন্ন কারণে এখন মনে হচ্ছে যেন আরো জোরালো হয়েছে। এটার একটা কারণ হলো জমি নিজেই একটি এখন ভীষণভাবে আলোচনার বিষয় এবং এটি হলো নির্ণায়ক। এটি শুধুমাত্র জীবন জীবিকার উৎস নয়, এটি আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে এটা হলো একজনের ব্যক্তি স্বাতন্ত্র্য এবং তার ক্ষমতায়নের একটি বড় উপকরণ বলে আমরা মনে করি। এবং আরো একটা কারণ হলো বিশেষ করে নারীর কেন ভূমিতে অধিকার, পুরো এশিয়া জুড়েই যে কথাটা এখন চালু আছে, যেটি সত্য আসলে বিভিন্ন গবেষণায় এবং বাস্তবতায় আমরা দেখি, সেটা হলো যে ফেমিনাইজেশন অফ এগ্রিকালচার হচ্ছে। নারীর হাতে অনেক বেশি দেখভাল করার দায়িত্ব চলে এসেছে বিকজ অফ একটা হচ্ছে যে রুরাল আউট মাইগ্রেশন আর একটা মাইগ্রেশন আউটসাইড দি কান্ট্রি। এবং এই দেখভালের ক্ষমতাটা যখন আসছে তখন একজন নারীকে উৎপাদনের শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত সমস্ত দায়িত্বই পালন করতে হচ্ছে। এবং এখানে যখন কৃষিতে সে ইনভলভ হয় সেখানে কতগুলি চ্যালেঞ্জ চলে আসে, যেমন কৃষির যে উপকরণগুলি লাগে, এখানে সেচ বলেন, এখানে কীটনাশক বলেন, এগুলি তাকে ওগুলো কিনতে হয় এবং এগুলোর ক্ষেত্রে তার যখন ক্রেডিট দরকার হয়, তার অর্থায়ন দরকার হয়, সেক্ষেত্রে উনি কিন্তু কৃষক হিসাবে রেকগনাইজ না এবং এই চ্যালেঞ্জগুলি তাকে ফেস করতে হয়। এবং ডিসিশন মেকিং এও যেহেতু জমির মালিক উনি না এবং সেটা তো নিজের জমি, সেটা তাকে যথেষ্টভাবে বাধাগ্রস্ত করে। এছাড়া আমি আগেই বলেছিলাম দুভাবে মালিকানা, একটা হলো ব্যক্তি মালিকানা আর একটা হলো যে যারা ভূমিহীন তাদের কথাও আমাদের বলা উচিত। বিশাল জনগোষ্ঠী, অর্ধেকের উপরে আমরা বলি যে গ্রামীণ জনগোষ্ঠী, তারা হচ্ছেন ভূমিহীন। এবং এই ভূমিহীন নারীদের এবং পুরুষদেরও ডেফিনেটলি সেটা হলো তাদের প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকারের একটা উপায় হচ্ছে খাস জমি। এবং সেই ক্ষেত্রেও যদি বলে থাকি, ওই খাস জমির ক্ষেত্রেও কিন্তু যে পলিসিটি আছে সেটিও কিন্তু বেশ, এখানে একটি ক্লজ আছে যেটা আমি সরাসরি বলতে চাই যে সক্ষম পুত্র সহ বিধবা। তার মানে হলো যে উইমেন হেডেড হন, যদি সিঙ্গেল উইমেন পেতে পারেন, সাথে একজন এরকম যদি তার সক্ষম পুত্র থাকে, সেটাও তাকে কিন্তু জমিতে প্রবেশাধিকারে যথেষ্ট পরিমাণে বাধাগ্রস্ত করছে। এবং তার প্রয়োজনটা আমি বলেছি, এবং সেটা প্রথমত তার মানবাধিকার, কনস্টিটিউশন সেটা পারমিট করে, জীবন জীবিকার জন্য তার দরকার, তার ক্ষমতায়নের জন্য দরকার। এবং খুব মোটা দাগে যদি দেখি, আমরা ফুড সিকিউরিটির কথা খুব বলছি, হ্যাঁ, ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, প্রথমত তার পরিবারের এটা নিশ্চিত করার জন্য জমির যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং নারীদের হাতে যখন জমি থাকে, সেটা বিভিন্ন গবেষণা, এবং এফএও গবেষণা থেকে উঠে এসছে যে সবচেয়ে বেশি ওখানে ফুড গ্রেইন তৈরি হয় এবং তারা খাদ্যে সবচেয়ে বেশি নিরাপদ থাকেন যখন জমিটা উৎপাদনের উপকরণ, মূল উপকরণ জমি তাদের হাতে থাকে, কেন তারা ডিসাইড করতে পারেন। কিন্তু ওই জমি যদি নারীর হাতে না থেকে কমার্শিয়ালাইজেশনে যায়, অন্য ইন্টারভেনশনে যান, তারা অনেক বেশি ভালনারেবল হন, খাদ্য নিরাপত্তার অবস্থাটা কিন্তু অনেক বেশি ভালনারেবল সিচুয়েশনে থাকে। তো এই সমস্ত কারণে আমরা মনে করি যে নারীদের হাতে জমি এবং জমির মালিকানা এখন অনেক বেশি আলোচিত হচ্ছে। সেই জায়গায় আপনার রাষ্ট্রের ভূমিকাটা খুব সংক্ষেপে যদি বলেন, রাষ্ট্রের ভূমিকা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি আসলে কিভাবে সমর্থিত হচ্ছে? আসলে প্রথমত আমার মনে হয় আমাদের এই উপলব্ধিতে আসা উচিত যে জমির আসলে ব্যবহার কোথায় হচ্ছে, ফেমিনাইজেশন অফ এগ্রিকালচার যেটা, সেটাকে রেকগনাইজ করে তার আলোকে এবং নারীদের পার্টিসিপেশনে সরকারকে পলিসি রিভিউ বলেন, নতুন ইন্টারভেনশনগুলি বলেন, সেই আলোকে করতে হবে। কাজে নারীদের মতামতের ভিত্তিতে আপনি বলছেন যে এই পুরো বিষয়টি বিবেচনা করে সেই ধাপে রাষ্ট্রকে ভূমিকা নেওয়ার
উদ্যোগ নেওয়া প্রয়োজন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাথে এই বিষয়টি নিয়ে খুব চমৎকারভাবে আপনারা বিশ্লেষণ করলেন এবং আপনাদের মতামত তুলে ধরলেন। দর্শক, যেমনটি আমাদের অতিথিরা আজকে বলেছেন যে নারীর ভূমি অধিকার মূলত নারীর মানবাধিকারেরই একটি অংশ এবং নারী পুরুষের সমতা ভিত্তিক যে সমাজের স্বপ্ন আমরা দেখি, যে সমাজের কথা আমাদের সংবিধান আমাদেরকে নিশ্চিত করছে, সেটি যদি করতে হয় তাহলে নারীর ভূমি অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য।